আরে শর্মা বাবু, এই শিথিলের বয়সে এই হাঁটুর ব্যথা নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, সবার ভাগ্য আপনার মতন হয় না অনুপ বাবু, যার হাঁটুও ভালো আর হৃদয়ও সুখী। দেখুন দাদা, আপনার মনের ব্যথা তো আমি দূরে করতে পারবো না, কিন্তু আপনার হাঁটুর ব্যথা দূরে করতে পারি। এটি হলো অর্থবাম। এটি লাগান এবং প্রত্যেকটা ব্যথার থেকে মুক্তি পান। আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না, কিন্তু হাঁটুর ব্যথা তো কম করতে পারেন। প্রত্যেক ব্যথাকে করে বিফল। ডি মার্ক অর্থবাম। মহা কার্টুন টিভি। বটের ঝুড়িতে ঘেরা কুটির পার্ট 2। ওই অচেনা মেয়েটার কথা শুনে অবন্তিকার মাথা ঘুরতে থাকে। ও পলের দিকে তাকায়, দেখে পলও ভয়ে ঘামতে শুরু করেছে। বাবা, এসব কি হচ্ছে বলো তো? তোমরা কি আমার থেকে কিছু লুকোচ্ছ? এতগুলো রহস্যের ফাঁদে পড়ে বিপর্যস্ত অবন্তিকার গলার স্বর হঠাৎই বদলে যায়, চোখ দুটো লাল হয়ে যায়। এসব কি হচ্ছে? আমার মার দিদা কোথায় শুনি? অবন্তিকার এই হঠাৎ বদলে যাওয়া দেখে পল ঘাবড়ে যায়। পল আর কিছু বুঝে ওঠার আগেই ওই অচেনা মেয়েটা অবন্তিকার কাঁধে হাত রাখে, আর তারপরেই অবন্তিকা শান্ত হয়ে যায়। আরে, তুমি কেন এত রাগ করছো? তোমার কি মনে হয় এই ভাঙাচোরা পোড়ো বাড়িতে কি কেউ থাকতে পারে? তাহলে তুমি এখানে কি করছো? মেয়েটা একটু মুচকি হাসি হেসে পিছনে ফিরে চলতে শুরু করে। আমার নাম মিনু, আমার বাবা এখানকার চৌকিদার। আজ বাবা আসতে পারিনি বলে আমি চলে এসেছি। আশ্চর্য তো, লোকেরা বলে এই জঙ্গলে ভূত থাকে, আর তুমি এখানে একলা থাকো। তোমার ভয় লাগে না? আসলে জঙ্গলের একটা নিজস্ব আওয়াজ আছে যা শুনে লোকেরা ভয় পায়। কিন্তু আমি ছোটবেলা থেকে এখানে আসছি। আমি তো শুধু চামচিকে আর বাদুড় ছাড়া কিছুই দেখতে পাই না। তবে হ্যাঁ, মাঝে মাঝে যে অদ্ভুত আওয়াজ শোনা যায় সেটা মনে হয় কোনো জন্তুর হবে। যদি এই জঙ্গলে ভয়ের কিছু নাই থাকে, তবে গ্রামের লোকেরা এখানে আসতে ভয় পায় কেন? আসলে এই গ্রামের সবাই অশিক্ষিত, তাই তারা যা বলে বিশ্বাস করে নেয়। কিন্তু তোমরা এখানে কি করছো? বললাম না, এই বাড়িটা আমার দিদার। কিছুদিন আগে আমার মা এসে আমার দিদার সাথে দেখা করতে, কিন্তু দিদা ফোন করে আমাকে জানায় যে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি সপ্তাহখানেক আগে একজন মহিলা লন্ডন থেকে এসেছিল। ও অনেকজন ট্যাক্সি ড্রাইভারকে বলেছিল এখানে নিয়ে আসতে, কিন্তু কেউ নিয়ে আসেনি। নিশ্চয়ই ও জাহ্নবী ছিল। তাহলে ও গেল কোথায়? তা তো জানি না, তবে কিছু লোক বলে ও নাকি একলাই ওই জঙ্গলের দিকে আসে, কিন্তু এখানে তো আমি কাউকে দেখিনি। এটার কি মানে হলো? জাহ্নবী যদি এখানে নাই এসে থাকে তাহলে ফোনটা কে করলো? আর যদি এসেও থাকে তাহলে গেল কোথায়? এতগুলো প্রশ্নের উত্তর কোথায়, কিভাবে পাওয়া যাবে, সেই চিন্তায় অবন্তিকাকে ঘিরে ধরে। ও বুঝতে পারে না কি করবে। অবন্তিকা এদিক ওদিক দেখতে থাকে। ওর একটা অদ্ভুত অনুভূতি হয়। হাঁটতে হাঁটতে ও দেখে পুরো কুঠিরটাই বটগাছের ঝুড়ি ঘিরে রেখেছে। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে আমার। আমি যাচ্ছি মাকে খুঁজতে। এই বলে অবন্তিকা যখন কুটির থেকে বাইরে বেরোতে যাবে, এমন সময় মিনু ওকে থামিয়ে দেয়। এই এত রাতে তুমি জঙ্গলে ওনাকে খুঁজতে যাও, তবে তুমি হারিয়ে যেতে পারো। সকালটা হতে দাও, আমার বাবাও চলে আসবে, আর বাবাও এখানকার সবকিছু জানেন। কিন্তু মায়ের যদি কিছু হয়ে যায় তখন? আমাকে যেতেই হবে এখন। ওনার যদি কিছু হয় সেটা অনেক আগেই হয়ে গেছে। কিন্তু তুমি যদি এখন যাও তাহলে তুমি ফিরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। মিনু ঠিক কথাই বলছে অবন্তিকা।
আমাদের এখন রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনারা আমার সঙ্গে আসুন, আমি আমার দিদার ঘরটা দেখাচ্ছি। তিনজন একটা পুরনো ঘরে যায়। সেখানে একটা বিছানা আর কম্বল ছিল। মিনু টেবিলে রাখা লণ্ঠনটি জ্বালায় আর সঙ্গে সঙ্গে ঘরের অন্ধকার দূর হয়ে যায়। এই ঘরে আমার বাবা থাকে। আজ তোমরা থাকো, কাল থেকে তোমরা খোঁজা শুরু করো। মিনু, এখানে এই বাজে গন্ধটা কিসের? মনে হচ্ছে যেন কোনো মাংস পচে গেছে। আরে এই ঘরটা এত বছর বন্ধ ছিল, তার ওপরে বট গাছের ঝুড়ি চারদিকে ছেয়ে রয়েছে, তাই এমন স্যাঁতস্যাঁতে গন্ধ হয়েছে। আর আপনারা যখন চলেই এসেছেন তখন সব বুঝতেই পারবেন। কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। পল বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ওর চোখ ঘুমে বন্ধ হয়ে আসে, আর পল মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়ে। আরে বাবা তো দেখছি ঘুমিয়েই পড়লো। এই অদ্ভুত জায়গায় কে ঘুমোতে পারে? মা না জানি কোথায় আছে। এখানে না কোনো গাড়ি আছে না নেটওয়ার্ক। আমি করব তো কি করি? বিছানায় শুয়ে শুয়ে অবন্তিকা শুধু এপাশ আর ওপাশ করতে থাকে, কিন্তু ওর চোখে ঘুম আসে না। তখনই কুঠির দেওয়াল থেকে একটা আওয়াজ শুনতে পায় ও। মনে হয় যেন কেউ পা ঘষতে ঘষতে চলছে। অবন্তিকা ভাবতেও পারেনি যে ওর জন্য আরো কিছু চমৎকার অপেক্ষা করছে। অবন্তিকা। অবন্তিকা আওয়াজ শুনেই বিছানায় উঠে বসে। তখনই ও দেখতে পায় দরজায় যেন এক মহিলা দাঁড়িয়ে আছে আর লাল চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর ওর পায়ের বদলে বটগাছের কুটির বেরিয়েছে। অবন্তিকা ভয়ে চমকে ওঠে। কিছু বোঝার আগেই ও দেখে ওই মহিলাটা উধাও হয়ে গেছে। কে ওখানে? মিনু, তুমি ওখানে? আর আমি বসে থাকবো না, নিজে নিজেই গিয়ে দেখতে হবে কি ব্যাপারটা। অবন্তিকা পলকে কিছু না জানিয়েই লণ্ঠনটা নিয়ে তাড়াতাড়ি ওই ছায়ার পিছন পিছন চলতে থাকে। আরে শর্মা বাবু, এই শিথিলের বয়সে এই হাঁটুর ব্যথা নিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, সবার ভাগ্য আপনার মতন হয় না অনুপ বাবু, যার হাঁটুও ভালো আর হৃদয়ও সুখী। দেখুন দাদা, আপনার মনের ব্যথা তো আমি দূরে করতে পারবো না, কিন্তু আপনার হাঁটুর ব্যথা দূরে করতে পারি। এটি হলো অর্থবাম। এটি লাগান এবং প্রত্যেকটা ব্যথার থেকে মুক্তি পান। আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না, কিন্তু হাঁটুর ব্যথা তো কম করতে পারেন। প্রত্যেক ব্যথাকে করে বিফল। ডি মার্ক অর্থবাম। ভয়ে ভয়ে অবন্তিকা এগিয়ে চলে। ও বুঝতেও পারে না যে ওর পেছনে পেছনে ওই বটের রুক্ষ ঝুড়িগুলো এগিয়ে আসছে। এরপরই অবন্তিকা একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। এটা কার ঘর? অবন্তিকা প্রচন্ড ভয় পেয়ে সেখানে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। তখন হঠাৎই ঘরের দরজাটা নিজে থেকেই খুলে যায়, আর অবন্তিকা শুনতে পায় ঘরের ভেতর থেকে ওর দিদা ওকে ডাকছে। অবন্তিকা। আরে এটা তো সেই আওয়াজই। অবন্তিকা যেন নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিল। ও নিজে নিজেই ওই ঘরের মধ্যে ঢুকে যায়। ঘরটার ভেতরের অবস্থা ছিল অবন্তিকার কল্পনার অতীত। কিছুক্ষণের মধ্যেই ঘরের তাপমাত্রা একদম কমে যায়। ওরে বাপ রে বাপ, এখানে এত ঠান্ডা হলো কি করে? এখানে হচ্ছেটা কি? নিশ্চয়ই এখানে কিছু গন্ডগোল আছে। অবন্তিকা ওর হাতের লণ্ঠনের আলোটা বাড়িয়ে দেয়, আর ঘরটা আলোকিত হতেই ও চোখের সামনের দৃশ্যটা দেখে শিউরে ওঠে। ও দেখে পুরো ঘরের দেওয়ালে বটের ঝুড়ি সাপের মতো ঝুলছে। কিছু বুঝে ওঠার আগেই অবন্তিকা হঠাৎই দেখতে পায় ওর মা ওই বটের ঝুড়ির মধ্যে আটকে রয়েছে। জাহ্নবীকে এই অবস্থায় দেখে ও জোরে চিৎকার করে ওঠে। মাকে জীবিত দেখে অবন্তিকার ভাষা হারিয়ে যায়। ও বাবাকে ডাকার জন্য যখনই পেছন ফিরে তাকায়, তখন দেখে মিনু ওখানে মরার মতো দাঁড়িয়ে আছে।
বট গাছের ঝুড়িগুলো চারিদিক দিয়ে অবন্তিকাকে ঘিরে ধরে। তা দেখে ও চমকে ওঠে। মিনু, তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো? আর এইসব কি হচ্ছে? হ্যাঁ, শেষ পর্যন্ত আসতেই হলো আমার কাছে। কে তুমি? আর আমার মায়ের সঙ্গে কেন এরকম করছো? তুই আমাকে চিনতে পারছিস না? আমি 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 তোর দিদা। এই কথা শুনতেই অবন্তিকার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আর এরপরেই মিনু তার আসল রূপ ধারণ করে এক বুড়ি মহিলার, যার চুল আর শাড়ি থেকে বট গাছের ঝুড়ি বেরিয়ে আসছে। ওর লাল লাল চোখের দিকে তাকাতেই অবন্তিকা ভয়ে কাঁপতে থাকে। দিদা, তুমি আমার কোনো দিদা টিদা নও। তুমি তো কোনো... তোর মা তোকে আমার থেকে দূরে রেখে খুব বড় ভুল করেছে। তাই তো আজ তোর দিদাকে আর তোর এই ঐতিহ্যকে চিনতে পারছিস না। ঐতিহ্য? এই বট গাছের জঙ্গল তোর সব সম্পত্তি। তোর মা আমাকে ঠকিয়ে কোনো এক বিদেশিকে বিয়ে করে পালিয়ে গেছিল। ও ওই জঙ্গলকে একটুও পছন্দ করতো না। অবন্তিকার দিদা ওকে জানায় জঙ্গলের বট গাছগুলো গ্রামের মানুষদের খেয়ে ফেলতো বলেই এই জঙ্গল এত সুবিশাল হয়েছে। অবন্তিকা এটা জানার পর অবাক হয়ে গেল যে ওর মা গ্রামের লোকেদের ভুলিয়ে ভালিয়ে এই জঙ্গলে নিয়ে আসত, আর এই বট গাছগুলো তাদেরকে খাদ্য বানিয়ে নিত। এইভাবেই অবন্তিকার দিদা আর বট গাছগুলো নিজেদের শক্তি বাড়াতো। এর মানে মা সব সত্যি বলেছিল? এটা সত্যি কথা যে তোর মা আমাকে ঠকিয়েছিল আর দেশ ছেড়ে পালিয়েও গিয়েছিল। হ্যাঁ অবন্তিকা, আমি কতদিন না খেয়ে আছি, আর এখন তুই তোর মায়ের না করা কাজ সম্পূর্ণ করবি। তোর বুড়ি দিদাকে খাবার খাওয়াবি। এবার থেকে তুই এটা আমার পূর্ণ করবি। বুড়ি দিদাকে খাবার খাওয়াবি। বল, করবি? এই সব শুনে অবন্তিকার বোধ বুদ্ধি যেন লোপ পায়। ও বুঝতে পারে যে ফোন করা থেকে শুরু করে গাড়ির ড্রাইভারকে দিয়ে ওদের এখানে নিয়ে আসা সবটার পিছনেই আছে এই বটগাছের ডাইনি। একে এইভাবে হারানো যাবে না। কিছুভাবে একে কথার মাধ্যমে ভুলিয়ে রাখতে হবে। অবন্তিকা বুঝতে পারছিল না যে ও কি করবে। এমন সময় অবন্তিকার নজরে পড়ে ওর দিদার কোমরে একটা পুটলি বাঁধা আছে, যেটাকে বারবার বটের ঝুড়িগুলো ধরার চেষ্টা করছিল। হোক না হোক, মনে হচ্ছে সেটা সেই বীজেরই পুটলি। যদি ওটাকে আমি নিয়ে নিতে পারি তবেই এই ডাইনিকে শেষ করতে পারবো। অবন্তিকা ওকে কথার জালে ভুলিয়ে রাখে আর সুযোগ বুঝে বীজের পুটলিটা কেড়ে নেয়। ও বীজগুলোকে মাটিতে ফেলে তার উপর লণ্ঠনটা ভেঙে ফেলে। দেখতে দেখতে বট গাছের বুড়ি ও দিদা আগুনে জ্বলতে থাকে। এটা তুই কি করলি? আমি ফিরে আসবো, আবার আমি ফিরে আসবো। বীজগুলো জ্বলে যেতে জাহ্নবীও ঝুড়ি থেকে মুক্তি পায়। পুরো কুঠির ভেঙে পড়তে থাকে আর পল দৌড়াতে দৌড়াতে সেখানে এসে পৌঁছায়। অবন্তিকা মা বাবাকে নিয়ে ওই কুঠির থেকে বাইরে বেরিয়ে আসে। পুরো জঙ্গলে এক অদ্ভুত চিৎকার শোনা যায় আর সব বট গাছ মাটিতে মিশে যায়। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে সোনা, আমি একদম ঠিক আছি।
যদি তুই না থাকতিস তাহলে আমি বোধহয় কোনোদিনও ফিরতে পারতাম না। জাহ্নবী, আমাকে ক্ষমা করে দিও। সব সময় আমার মনে হতো এগুলো কোনো গল্প, কিন্তু আমি ভুল ছিলাম। ভালোই হলো যে সব আগের মতো হয়ে গেল। এই ভয়ঙ্কর জঙ্গল ধ্বংস করার পর ওরা তিনজন আবার লন্ডন নিজেদের বাড়িতে ফিরে যায় আর একে অপরের কাছে প্রতিজ্ঞা করে যে এই ভয়ানক ঘটনার কথা আর কাউকে বলবে না। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না, কিন্তু হাঁটুর ব্যথা তো কম করতে পারেন। প্রত্যেক ব্যথাকে করে বিফল। ডি মার্ক অর্থবাম।